তাহলে আজকে তোমাদের যেহেতু নবম অধ্যায় নিয়ে আলোচনা করব, নবম অধ্যায়ের আমরা আগে মানে অধ্যায়ের যে বেসিক যে জায়গাটা, সেই জায়গাটা নিয়ে কথা বলবো। অর্থাৎ তোমাদের এই অধ্যায়ে কি কি পড়তে হবে সেগুলো নিয়ে একটু আলোচনা করে এরপরে আমরা যথারীতি এই অধ্যায়ের যে বোর্ডের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে একটু কথা বলবো। তাহলে প্রথমেই আসো, অ্যাসিড বলতে কি বোঝায় বা অ্যাসিড কি যদি বলা হয়, তাহলে আমরা অ্যাসিড কি মানে যে সকল যৌগ মূলত পানিতে দ্রবীভূত হয়ে হাইড্রোজেন আয়ন তৈরি করে তাকেই আমরা অ্যাসিড বলবো। আমরা কি বুঝতে পারছি? আবারও বলতেছি, যা পানিতে দ্রবীভূত হয়ে কি তৈরি করে, হাইড্রোজেন আয়ন তৈরি করবে, সেই যৌগকে আমরা বলবো কি, অ্যাসিড। কথা কি ক্লিয়ার? এইখানে দেখো, পানিতে দ্রবীভূত হয়ে কি বলছে, পানিতে দ্রবীভূত করলে কি হয়, হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে বা হাইড্রোজেন আয়ন দান করে। তা যে যৌগ পানিতে দ্রবীভূত হয়ে হাইড্রোজেন আয়ন দান করে তাকে অ্যাসিড বলে। আমরা ক্লিয়ার না ক্লিয়ার না? জি স্যার। আচ্ছা, ওকে, যদি ক্লিয়ার হও মানে এইটুকুই লিখবা যে পানিতে দ্রবীভূত হয়ে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে, পানিতে দ্রবীভূত হয়ে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করলে তাকে আমরা অ্যাসিড বলবো। আচ্ছা, এখান থেকে আমাদের আহ, আর তেমন কিছু ইম্পর্টেন্ট নেই। এখানে অ্যাসিড দুই প্রকার, একটা হচ্ছে গিয়ে তীব্র অ্যাসিড আর একটা হচ্ছে গিয়ে মৃদু অ্যাসিড। এটা ডিপেন্ড করে কার উপর, এটা ডিপেন্ড করে তোমার তীব্র অ্যাসিড বলতে কি বুঝবো, যেগুলো পানিতে দ্রবীভূত হয়ে অধিক পরিমাণে হাইড্রোজেন আয়ন যদি উৎপন্ন করে তখন সেটাকে বলবো আমরা তীব্র অ্যাসিড। আর যদি কম পরিমাণ হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে তখন সেটাকে বলবো আমরা মৃদু অ্যাসিড। আমরা মনে হয় বুঝতে পেরেছি। এখান থেকে একটা প্রশ্ন আসে, তেঁতুলে কোন অ্যাসিড থাকে? দেখো, তেঁতুলে মূলত এখানে কিন্তু লেখা আছে কি, টারটারিক অ্যাসিড থাকে। এটা কিন্তু পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট, তোমাদের 1 মার্কসের জন্য আসে যে তেঁতুলে কোন ধরনের অ্যাসিড থাকে। মূলত তেঁতুলে যে অ্যাসিড থাকে সেটাকে বলা হয় টারটারিক অ্যাসিড। আর তীব্র অ্যাসিড কাকে বলা হয়, যেটা বললাম ওই যে যদি মাত্র কম পরিমাণে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করলে সেটাকে বলবো আমরা তীব্র অ্যাসিড, আর বেশি পরিমাণে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করলে সেটাকে মানে কম পরিমাণ করলে সেটাকে বলবো মৃদু অ্যাসিড, আর বেশি পরিমাণে করলে সেটাকে বলবো আমরা তীব্র অ্যাসিড। আচ্ছা, আমরা মোটামুটি এখান থেকে বুঝলাম। এরপরে যদি আমরা পরের টপিকসে যাই, অ্যাসিডের ধর্ম। অ্যাসিডের আসলে কি কি ধর্ম আছে? অ্যাসিডের ধর্মের মধ্যে তোমাদের সবথেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে গিয়ে, অ্যাসিড তুমি যদি ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করবে, একটু মাথায় রেখো। এখানে কিন্তু তোমাদের প্রশ্নে দেওয়া আছে যে অ্যাসিড যদি লবণের সাথে বিক্রিয়া করে, সেক্ষেত্রে ক্ষারের সাথে বিক্রিয়া করলে মূলত লবণ এবং পানি উৎপন্ন করে। এটা হচ্ছে কি অ্যাসিডের সব থেকে যে বড় ধর্ম সেটা। আমরা যদি দেখি, দেখো, অ্যাসিড ধাতুর সাথে বিক্রিয়া করলে লবণ এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা। অ্যাসিড যদি ধাতুর সাথে বিক্রিয়া করে সেক্ষেত্রে উৎপন্ন করে লবণ এবং হাইড্রোজেন গ্যাস। আর একটা কথা বলছি আগের পেজে, সেটা হচ্ছে গিয়ে অ্যাসিড যদি তোমার ক্ষারের সাথে বিক্রিয়া করে তাহলে উৎপন্ন করে লবণ এবং পানি, আর ধাতুর সাথে বিক্রিয়া করলে উৎপন্ন করে লবণ এবং হাইড্রোজেন গ্যাস। এইটুকু একটু জানা লাগবে তোমার। এরপরে আমরা যদি এখান থেকে স্কিপ করে যাই, এখান থেকে তোমাদের বেশি পরীক্ষায় আসে না। পরীক্ষায় আসে চুনের পানি, এই যে ধাতব অ্যাসিডের সাথে, এইটা একটু লিখবা যে কি বলছি, ধাতব অ্যাসিডের সাথে মূলত বিক্রিয়া করলে কি হয়। দেখো, ধাতব কার্বনেটের সাথে লৌহ অ্যাসিড যদি বিক্রিয়া করে সেক্ষেত্রে তোমার লবণ পানি কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। যেমন এখানে বলা আছে ক্যালসিয়াম কার্বনেটের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করলে ক্যালসিয়াম ক্লোরাইড লবণ, এরপরে পানি এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। এই যে বিক্রিয়াটা দেওয়া আছে, বিক্রিয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। ঠিক আছে, তোমার পরীক্ষায় কিন্তু আসবে যে এই তোমার কিভাবে চুনের পানি ঘোলা হয়। দেখো, ক্যালসিয়াম কার্বনেট এটার সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড যুক্ত হয়ে তৈরি করছে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস পানি প্লাস কার্বন ডাই অক্সাইড। এটা কে করছে, এটা করছে ধাতব কার্বনেটের সাথে লৌহ অ্যাসিডের বিক্রিয়া করে। ক্লিয়ার? তোমার এখান থেকে আর কি লাগবে, এখান থেকে তুমি যদি আরেকটু সামনে যাও তাহলে সেক্ষেত্রে অ্যাসিডের ধরন পানির ভূমিকা, এখান থেকে প্রশ্ন আসে না তোমাদের। এসএসসিতে তোমাদের জন্য প্রশ্ন আসে এখান থেকে মূলত আহ, ক্ষারক এবং ক্ষার নিয়ে একটু প্রশ্ন তোমাকে জানতে হবে, ক্ষারক কি এবং ক্ষার কি। তোমরা কি ক্ষার কি বা ক্ষারক কি জানো? হ্যালো, জি স্যার। তোমরা কি ক্ষারক এবং ক্ষার সম্পর্কে স্পষ্ট আইডিয়া আছে? ক্ষারক কি এবং ক্ষার কি?
বলো ক্ষারক কি এবং ক্ষার কি, ধারণা আছে কিনা? আচ্ছা, দেখো আমরা যদি ক্ষার এবং ক্ষারক দুইটা শব্দ মনে রাখবো, যদি যখন ক্ষার হবে, ঠিক আছে, বুঝি না। আচ্ছা, ওকে, আমরা একটু ক্ষারক এবং ক্ষার সম্পর্কে স্পষ্ট ধারণা নিই। ক্ষারক বলতে বুঝবো যারা পানিতে দ্রবীভূত হয়ে OH আয়ন তৈরি করবে তাকে বলবো আমরা ক্ষার। সোজা কথা, পানিতে দ্রবীভূত হয়ে কি উৎপন্ন করবে? OH আয়ন উৎপন্ন করে। যদি কোনো যৌগ পানিতে দ্রবীভূত হয়ে OH আয়ন উৎপন্ন করে তখন সেটাকে বলা হয় মূলত ক্ষার। বুঝতে পারছো? পানিতে দ্রবীভূত হয়ে কি উৎপন্ন করে? OH আয়ন। তুমি যদি বলো তাহলে সেটা হচ্ছে গিয়ে পানিতে দ্রবীভূত হয়ে OH আয়ন উৎপন্ন করে, দেখো সেটাকে। আর ক্ষারক কাকে বলা হয়? দেখো সাধারণত ধাতুর মতো ক্রিয়াশীল যৌগমূলক, যেটা অক্সাইড এবং হাইড্রোক্সাইড, যা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে, তাকে ক্ষারক বলে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এবং এটা চলতি বছরের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, যে তোমাকে কিন্তু পড়তে হবে যে ক্ষারক বলতে কি বোঝায়। তাই ক্ষারক হচ্ছে গিয়ে যেটা ধাতুর মতো ক্রিয়াশীল কোনো যৌগমূলক বা অক্সাইডের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? উম, লবণ এবং পানি উৎপন্ন করে, তাকে বলা হয় ক্ষারক। আর ক্ষার বলতে কি বোঝায়? এখানে দেখো ক্ষার কাকে বলে। আমরা যদি এইখানে আসো, ক্ষারের সংজ্ঞা দেওয়া আছে, ধাতুর মতো ক্রিয়াশীল যে যৌগমূলক, যেটা হাইড্রোক্সাইড যৌগ, যা পানিতে দ্রবণীয় হয়, তাকে বলা হয় ক্ষার। আমরা ক্ষার এবং ক্ষারকের ভিতরে পার্থক্যটা বুঝছি। মানে একটা হচ্ছে গিয়ে পানিতে দ্রবীভূত হয়, আর একটা হচ্ছে গিয়ে পানিতে দ্রবীভূত হয় না। ক্ষার হচ্ছে গিয়ে যে যে সকল ধাতুর অক্সাইড যেটা পানিতে দ্রবীভূত হয়ে OH আয়ন তৈরি করে, সেটাকে বলবো। যেমন ক্ষারের জন্য শর্ত কিন্তু দুইটা, লেখছে কি দেখছো? একটা হচ্ছে গিয়ে হাইড্রোক্সাইড মূলক থাকতে হবে, এবং অপরটা লেখছে পানিতে দ্রবীভূত হতে হবে। তার মানে ক্ষারের শর্ত কিন্তু দুইটা। অপরদিকে আমরা যখন আগের টপিকসে পড়েছিলাম ক্ষারকের শর্ত কিন্তু আমরা দিয়েছিলাম মাত্র একটা, সেটা হচ্ছে গিয়ে কি, যেখানে অক্সাইড অথবা হাইড্রোক্সাইড মূলক, এখানে কিন্তু পানিতে দ্রবণীয় কোনো শব্দটা নাই। তার মানে ক্ষারকের শর্ত হচ্ছে গিয়ে ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইড, সেটাকে বলবো আমরা ক্ষারক। আর যে সকল অক্সাইড বা হাইড্রোক্সাইড যেটা পানিতে ডোবে, সেটাকে বলবো আমরা ক্ষার। আমরা কি ক্ষার এবং ক্ষারক বুঝছি? তাইলে আমরা বলতে পারি যে আহ, সব ক্ষারকই ক্ষার নয়, কিন্তু সব ক্ষারই ক্ষারক। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এবং এইটা কিন্তু পরীক্ষায় তোমার প্রমাণ হিসাবে আসে 2 মার্কসের জন্য, যে সব ক্ষারকই ক্ষার নয়। এইখান থেকে এটা কিন্তু খুব ভালো করে বলবে যে উম, আহ, সব ক্ষারকই ক্ষার নয়, কিন্তু সব ক্ষারই ক্ষারক। তার মানে এটা কেন হয়েছে, আমি কি একটু, তোমরা কি এই জিনিসটা কি বুঝছো নাকি অসুবিধা আছে বুঝতে? আমি আরেকবার এক্সপ্লেইন করব। হ্যালো? জি স্যার, বলছি। আচ্ছা, তাহলে কি আমি সামনের দিকে যাই, যেহেতু বুঝতে পারছো, তাহলে তো কোনো অসুবিধা নাই। আহ, আমরা তাহলে একটু সামনের দিকে যেতে পারি, ক্ষারক এবং ক্ষারের কথায়। আচ্ছা, এরপরে আসো ধাতব অক্সাইডের সাথে। আচ্ছা, এখান থেকে দুইটা টপিক একটু পড়তে হবে। ফেরাস নাইট্রেট, ফেরাস নাইট্রেট নিয়ে একটু কথা বলবো, এটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। ফেরাস নাইট্রেট জিনিসটা কি? যেমন একটা টেস্ট টিউবে ফেরাস নাইট্রেটের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড যুক্ত করলে কি হয়? দেখো এখানে বলা আছে যে ফেরাস নাইট্রেটের সাথে তুমি যদি হাইড্রো যদি তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করো, সেক্ষেত্রে তোমার ফেরাস হাইড্রোক্সাইড এবং নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয়, সোডিয়াম নাইট্রেট উৎপন্ন হয়, সরি। আবার একটু বলি, তোমার কথা হচ্ছে গিয়ে ফেরাস নাইট্রেটের সাথে আমরা যদি সোডিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড যদি যুক্ত করি, সেক্ষেত্রে উৎপন্ন হবে ফেরাস হাইড্রোক্সাইড, এর সাথে যুক্ত হবে সোডিয়াম নাইট্রেট, এই দুইটা যৌগ তৈরি করবে।
এবং এখানে যেটা তৈরি হয়, এখানে যে এই যে ফেরাস হাইড্রোক্সাইড তৈরি হয়েছে, এটা মূলত সবুজ বর্ণের হবে, বুঝতে পারছো? এটা কিন্তু পরীক্ষায় খুব বেশি ইম্পর্টেন্ট। এটা মূলত কোন বর্ণের হয়? সবুজ বর্ণের হয়। আর একটা টপিক তোমাদের জন্য খুব বেশি প্রয়োজন, সেটা হচ্ছে গিয়ে ফেরাস নাইট্রেটের সাথে। দেখো, ফেরাস নাইট্রেটের সাথে যদি বিক্রিয়া হয়, সেই একই জিনিস সোডিয়াম হাইড্রোক্সাইড এক্ষেত্রে উৎপন্ন করে, এক্ষেত্রে কিন্তু উৎপন্ন করে এখানে ফেরিক, যেহেতু ফেরিক হাইড্রোক্সাইড উৎপন্ন করে, এবং এটার সাথে উৎপন্ন করে নাইট্রেট, এই সোডিয়াম নাইট্রেট, বুঝতে পারছো? এবং এইটার কিন্তু আগেরটার বর্ণ ছিল মূলত সবুজ, এইটার বর্ণ কিন্তু বাদামি। এটা কিন্তু বাদামি বর্ণের তৈরি করে, একটু ভালো করে বুঝো। এটার যে বর্ণটা তৈরি করে এটা মূলত বাদামি বর্ণের হয়। এটা কিন্তু মাথায় রাখবা যে এইটার যে বর্ণ তৈরি করে এই বর্ণটা কি বর্ণের হয়। এখানে কিন্তু স্পষ্ট করে বলা আছে এই বর্ণটা মূলত বাদামি বর্ণের হয়। ক্লিয়ার? তাহলে এরপরে দেখো, এখান থেকে কিন্তু তোমাকে এটা খুব বেশি পড়তে হবে। এই যে যে জায়গাটা তোমাকে বললাম, এটা একদম 100% শিওর, এটা পড়বাই। এরপরে আমরা যদি পরের টপিকসে যাই, এখান থেকে তোমাদের যেটা লাগবে, ক্ষারের সাথে আর তেমন কোনো প্রশ্ন নাই এখানে ইম্পর্টেন্ট। দেখো, গাঢ় অ্যাসিড এবং গাঢ় ক্ষারের ধর্ম এখানে খুব বেশি তোমাদের পরীক্ষায় আসে না। এখন আসো পিএইচ নিয়ে একটু তোমাদের ধারণা নিতে হবে। পিএইচ কি? পিএইচটা হচ্ছে গিয়ে হাইড্রোজেন আয়ন ঘনত্বের ঋণাত্মক লগারিদম মান। আমরা যে লগের মান করছি না, এই যে দেখো, এই মাইনাস লগ মানে ঋণাত্মক লগের মান, এখানে ব্র্যাকেট দিয়ে দিছি কি, এই যে ব্র্যাকেট দিয়ে দিছি এইচ প্লাস। এইচ প্লাস মানে কি? এই হাইড্রোজেন আয়ন ঘনত্ব, এটাকে সাথে যদি আমরা একটা মাইনাস লগ দেই, তার মানে তখনই আমরা যেটা পাবো সেটাই হচ্ছে গিয়ে পিএইচ। তার মানে হাইড্রোজেন আয়ন ঘনত্বের ঋণাত্মক লগারিদম মানকে পিএইচ বলা হয়। আমরা কি বুঝতে পারছি পিএইচ কাকে বলে? তাহলে পিএইচ হচ্ছে হাইড্রোজেন আয়ন ঘনত্বের ঋণাত্মক যে লগারিদম মান, সেই লগারিদম মানকে পিএইচ বলে। তাহলে আমরা মনে হয় বুঝতে পেরেছি যে পিএইচ কাকে বলা হয়। হাইড্রোজেন আয়ন ঘনত্বের ঋণাত্মক লগারিদম মানকে পিএইচ বলে। আমরা মনে হয় এই জিনিসটা বুঝতে পেরেছি। এখন আসো, আমাদের পিএইচ আসলে কেন প্রয়োজন সেটা তো আমরা একটু দেখি। পিএইচ নিয়ে আমাদের যদি আরেকটু আমরা আলোচনা করি, যে পিএইচ এর ক্ষেত্রে দেখো, একটা পিএইচ এর একটু কথা বলা আছে তোমাদের এইখানে, যে হাইড্রোজেন আয়ন ঘনত্বের ঘনমাত্রা যত বেশি হবে পিএইচ এর মান তত কমতে থাকবে। দেখো, এখানে পিএইচ স্কেলের দিকে আমরা যদি তাকাই, পিএইচ স্কেলে 0 থেকে 14 পর্যন্ত দাগাঙ্কিত থাকে। এখানে দেখো যে 0 থেকে যদি আমাদের আমরা যখন দাগ দিয়েছি, দেখো 0 থেকে 6 পর্যন্ত, এই পর্যন্ত আমাদের ছিল মূলত অ্যাসিড। এই পর্যন্ত আমাদের অ্যাসিড। আর এই যে 8 থেকে মূলত 14 পর্যন্ত যেটা, এটা হচ্ছে গিয়ে ক্ষার। আর তাহলে আমাদের বাদ পড়লো কে? এই 7। এই 7টা হচ্ছে গিয়ে নিরপেক্ষ। তাহলে আমরা পিএইচ স্কেলের মানটা মনে হয় বুঝতে পেরেছি, যে পিএইচ স্কেলে কোন থেকে কোন পর্যন্ত কি থাকে। এটা তোমাদের খুব বেশি আসে। আর শুরুর দিকে সেগুলো খুবই শক্তিশালী অ্যাসিড থাকে, অর্থাৎ 1 2 0 থেকে 3 এটা খুবই শক্তিশালী অ্যাসিড। এরপরে 3 এর পর থেকে 6 এটা আরেকটু কম শক্তিশালী। এরপরে এইভাবে তোমাদের সামনের দিকে গেলে একটু শক্তির মাত্রাটা কমতে থাকে, এরপর তো ক্ষার শুরু হয়। আচ্ছা, এখন আসো পিএইচ পরিমাপন যে পদ্ধতিগুলো রয়েছে, সেক্ষেত্রে কি কি দিয়ে তোমরা পিএইচ মাপতে পারো। অর্থাৎ আসলে হাইড্রোজেন, এই যে আমাদের অ্যাসিড বা মানে ব্যাপার, একটা বস্তু অ্যাসিড না বা ক্ষার, এটা বোঝার জন্যই মূলত পিএইচটা পরিমাপ করা হয়। এখানে পিএইচ এর জন্য বেশ কিছু রয়েছে, যেমন বলা আছে ইউনিভার্সাল নির্দেশক, পিএইচ পেপার, এরপরে বলা আছে পিএইচ মিটার। এগুলো থেকে মূলত আমরা পিএইচ মাপতে পারি। এখন আসো, এইটা মাঝে মাঝে আসে যে ইউনিভার্সাল ইন্ডিকেটর বা ইউনিভার্সাল নির্দেশক কাকে বলা হয়। অর্থাৎ ইউনিভার্সাল নির্দেশক বলতে বোঝায় যেটা বর্ণ, ভিন্ন ভিন্ন বর্ণ প্রদান করে, অর্থাৎ অ্যাসিড বা ক্ষার নির্দেশ করে। অর্থাৎ আমরা যদি সুন্দরভাবে বলতে চাই, সেক্ষেত্রে যে স্কেল মূলত বর্ণ পরিবর্তনের মাধ্যমে বস্তু ওইটা অ্যাসিড বা ক্ষার এটা নির্দেশ করে, সেটাকে বলবো কি আমরা ইউনিভার্সাল নির্দেশক। বুঝতে পেরেছো? তোমরা কি বুঝতে পারতেছো? হ্যালো? Yes, sir. আচ্ছা Yes, sir. আচ্ছা, দুজনেই কি ক্লিয়ার? Yes, sir. আচ্ছা।
এরপরে আসো আমরা অ্যাসিড এবং ক্ষারটা কি বুঝতে পেরেছি। এরপরে আসো লিটমাস পেপারের ক্ষেত্রে আমরা একটু পিএইচ এর গুরুত্ব যদি বলি। আচ্ছা, এখান থেকে আরো কিছু টপিকস তোমাকে জানতে হবে। পিএইচ পেপার নিয়ে যদি একটু কথা বলি, যে পিএইচ পেপার বলতে কি বোঝায়, পিএইচ এর দ্রবণের জন্য যে পিএইচ পেপার ব্যবহার করা হয়। এবং এক্ষেত্রে তুমি মূলত পরিমাপটা করবা এই যে পিএইচ পেপারের সাহায্যে। এখানে তোমাকে ছবি দেওয়া আছে, দেখো এই পিএইচ পেপারের এখানে একটা লিটমাস পেপার থাকে। এই পেপারটার মূলত ড্রপার থাকে। সেই ড্রপার থেকে তুমি যখন মূলত ড্রপার দিয়ে তোমাকে ড্রপার রং পরিবর্তন করে এখান থেকে যে কালারগুলো আছে সেই কালারের যে কোনো একটা কালার সাথে মিলবে, তখন তুমি বুঝবে এটা অ্যাসিড না ক্ষার। এটাই মূলত পিএইচ পেপার বলা হয়, তার স্ট্যান্ডার্ড কালার চার্ট। আমি আবার একটু বলতেছি এটা কিভাবে কাজ করে। এখানে মূলত পিএইচ পেপারের যে এই যে পেপারটা, এই পেপারটায় মূলত রং পরিবর্তন করে। রং পরিবর্তন করে এখানে যে কালারগুলো দেওয়া আছে এই কালারগুলোর সাথে যে কোনো একটার সাথে মেশে। তো এখানে মূলত যদি 1 হইতে 7 পর্যন্ত কোনো কালারের মধ্যে মেশে সেগুলো অ্যাসিড হয়, অনেকটা ওই ইউনিভার্সাল ইন্ডিকেটরের মতোই। আর 8 থেকে 14 এর ভিতরে যদি কোনো কালারের সাথে মেশে তখন সেটা ক্ষার হয়। এরপরে আসো পিএইচ মিটার। এখানে একটা ইলেকট্রোড থাকে এবং এই ইলেকট্রোডের সাহায্য থেকে সরাসরি মূলত পিএইচ মিটারের সাহায্যে আমরা চাইলেও পিএইচ নির্ণয় করতে পারি। এবং আরেকটা হচ্ছে গিয়ে লিটমাস পেপার। লিটমাস পেপার মূলত বর্ণ পরিবর্তনের মাধ্যমে তোমার নির্দেশ করে। তো আমরা মূলত এই তিনটা জিনিস সম্পর্কে একটু জানবো, যে আমরা পিএইচ কিভাবে পরিমাপ করতে পারি। ইউনিভার্সাল ইন্ডিকেটর, এরপরে পিএইচ পেপার এবং পিএইচ মিটার। ইউনিভার্সাল ইন্ডিকেটর তো তোমাদেরকে আগেও দেখাইছি। এই যে আগের পেজে যেটা ছিল এটা মূলত ইউনিভার্সাল ইন্ডিকেটর। এই যে তোমার এই জিনিসটা, তোমরা এইটা হচ্ছে ইউনিভার্সাল ইন্ডিকেটর। এরপরে তোমাদের ইউনিভার্সাল ইন্ডিকেটর এর পরে এই যে জায়গাটা, এটা হচ্ছে গিয়ে মূলত পিএইচ পেপার। এটা মূলত কি করে, পিএইচ পেপার মূলত বর্ণ পরিবর্তন করে। মূলত তোমাকে এই যে কাঠিটা দেয়, এই কাঠিটার মাধ্যমে এটা তরল দ্রবণ যোগ করলে বর্ণ পরিবর্তন হয়। তখন যে কালারের সাথে মেশে সেই কালারটাই হচ্ছে গিয়ে সংশ্লিষ্ট স্ট্যান্ডার্ড যে কালার চার্ট আছে তার সাথে মিশে এটা পিএইচ এর মান জানা যায়। এরপরে পিএইচ মিটার। এখানে পিএইচ মিটার একটা ইলেকট্রোড থাকে। সেই ইলেকট্রোড মূলত কোনো একটা এইটাকে একটা পানির ভিতরে ডুবাই দেওয়া হয়। ইলেকট্রোডটা যখন পানির মধ্যে ডোবে, দাঁড়াও, ইলেকট্রোডটা যখন পানির মধ্যে ডোবে তখন আমরা মূলত এটার হিসাবটা করি যে সেটা অ্যাসিড না ক্ষার। আবার যুক্ত হতে চাচ্ছে কে, দাঁড়াও। তো আমরা মনে হয় বুঝতে পেরেছি যে ইলেকট্রোডের সাথে যেটা যুক্ত হয় সেক্ষেত্রে আমরা পিএইচ পেপার নীল লিটমাস কিভাবে লাল করে, আমরা এটা নিয়ে কথা বললাম। আমরা এখন পরের টপিকসে যাই। পরের টপিকসে দেখো পিএইচ এর গুরুত্ব। এটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, পিএইচ এর গুরুত্বটা কি। তোমার কিন্তু এই প্রশ্নটা খুব বেশি পরীক্ষায় আসবে, যে একটা পিএইচ এর গুরুত্ব কি। তো পিএইচ এর গুরুত্বটা আমরা পিএইচ এর গুরুত্ব কৃষিক্ষেত্রে কৃষিক্ষেত্রে ব্যবহার করা হয়। এরপরে তোমার ব্যবহার করা হচ্ছে জীবদেহের বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়ায়, আর ব্যবহার করা হয় প্রসাধনীতে। আর এই যে তিনটে ক্ষেত্র তোমার কাছে বলা আছে, এই তিনটে ক্ষেত্রে একটু আমরা হিসাবটা করি। এবং এইটা খুব খুব ইম্পর্টেন্ট। আমরা যদি বলি এটা 100% ইম্পর্টেন্ট বলতে পারি, যে মূলত কি কৃষিক্ষেত্রে জীবাণুর বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়ায় প্রসাধনী ব্যবহারে পিএইচ এর গুরুত্ব আছে। আচ্ছা, একটু দেখো তো কৃষিক্ষেত্রে জিনিসটা কি। আমরা যখন একটা উদ্ভিদ তার দেহে পুষ্টির জন্য মাটির বিভিন্ন আয়ন এবং পানি শোষণ করে, মাটির পিএইচ 6 থেকে 8 এর মধ্যে হইলে সব থেকে বেস্ট পাওয়া যায়। বুঝতে পারছো? মাটির মান কখনো 3 এরও কম হয়, কখনো আবার 10 এরও বেশি হয়। এর জন্য মাটির যদি পিএইচ এর মান যদি কমে যায় সেক্ষেত্রে চুন ব্যবহার করতে হয়। এটা কিন্তু ভালো করে মনে রাখবা। পিএইচ এর মান কমে গেলে তোমাকে চুন ব্যবহার করতে হবে। আবার পিএইচ এর মান বেড়ে গেলে সেক্ষেত্রে অ্যামোনিয়াম সালফেট, এরপরে অ্যামোনিয়াম সালফেট এই ধরনের সার ব্যবহার করলে আবার কমানো যায়। তাহলে আমরা মনে হয় কৃষিক্ষেত্রে বুঝতে পারছি। এরপরে আসো জীবদেহের বিভিন্ন জৈব রাসায়নিক। আমাদের শরীরের যে পাকস্থলী আছে, পাকস্থলীতে মূলত বিভিন্ন প্রকার রাসায়নিক বিক্রিয়া হয়, সেক্ষেত্রে আমাদের পিএইচটা খুব বেশি প্রয়োজন।
এরপরে আসো প্রসাধনী। প্রসাধনী বলতে বোঝায় আমরা আমরা যখন এই যে বিভিন্ন প্রকার প্রসাধনী ইউজ করি, যেমন ফেয়ার অ্যান্ড লাভলি, ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম। দেখো ছেলেদের জন্য একটা রকম ফেস ওয়াশ বিক্রি করে, আবার মেয়েদের জন্য একটা ফেস ওয়াশ। এটা কেন? কারণ আবার দেখো বাচ্চাদের জন্য একটা ফেস ওয়াশ। এটা কেন? এটা মূলত হচ্ছে গিয়ে ছেলেদের এবং মেয়েদের ত্বকের ক্ষেত্রে পিএইচ এর মানের ভেরিয়েশন করে। এর জন্য মূলত একেকটা একেক মানুষের জন্য একেকটা সাজেস্ট করা হয় প্রসাধনীর ক্ষেত্রে। তো আমরা বুঝতে পারছি মনে হয় পিএইচ এর গুরুত্ব। পিএইচ এর গুরুত্ব থাকলে আমরা কৃষিক্ষেত্রে লিখবো। এরপরে লিখবো আমরা মূলত জীবদেহে বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়ায়, আর লিখবো বিভিন্ন প্রকার প্রসাধনীতে। আমরা বুঝতে পারছি কিনা একটু বললো। এরপরে আসো প্রশমন বিক্রিয়া কাকে বলা হয়। প্রশমন বিক্রিয়া সম্পর্কে আমরা মনে হয় সবাই জানি। অ্যাসিড এবং ক্ষার যে বিক্রিয়ায় যুক্ত হয়ে লবণ এবং পানি তৈরি করে, এই বিক্রিয়াকে বলা হয় প্রশমন বিক্রিয়া। এটা খুব খুব ইম্পর্টেন্ট। প্রশমন বিক্রিয়া কি? অ্যাসিড এবং ক্ষার, আমরা যখন ক্ষারের সংজ্ঞা দিয়েছি মনে ছিল? এই ক্ষারটার কিন্তু সংজ্ঞা দেওয়ার সময় আমরা বলছিলাম যে পানিতে দ্রবীভূত হয়ে লবণ এবং পানি অ্যাসিডের সাথে যুক্ত হয়ে লবণ এবং পানি উৎপন্ন করে, তাকেই ক্ষার বলে। আর ক্ষারকের সংজ্ঞা দিয়েছিলাম কি? আমরা কিন্তু ক্ষারকের সংজ্ঞা দিয়েছিলাম যে আমরা যে ক্ষারকের সংজ্ঞা দিয়েছিলাম এখানে কিন্তু আমরা বলেছিলাম যে মূলত অ্যাসিড এবং ক্ষার, আমরা ক্ষারকের সংজ্ঞা দিয়েছিলাম তখন কি বলেছিলাম? ক্ষারক হচ্ছে গিয়ে কোনটা? মূলত ধাতব অক্সাইড বা হাইড্রোক্সাইড, সেটাকে মূলত বলেছিলাম আমরা ক্ষারক। আর এখানে প্রশমন বিক্রিয়া যখন আমরা বোঝাতে চেলাম তখন আমরা বললাম কি অ্যাসিড এবং ক্ষার পরস্পরের সাথে যুক্ত হয়ে কি তৈরি করবে? লবণ এবং পানি তৈরি করবে। যদি অ্যাসিড ক্ষার পরস্পরের সাথে যুক্ত করে লবণ পানি তৈরি করে, তখন আমরা তাকে বলবো প্রশমন বিক্রিয়া। আচ্ছা, এইমাত্র লাউড স্পিকারটা একটু বন্ধ করে নাও। হ্যালো, মার্জিয়া শেফা, তুমি একটু স্পিকারটা বন্ধ করে নাও, মিউট করো। এই যে নাহলে আমি মিউট করে দিচ্ছি। আচ্ছা, আমি মিউট করে দিলাম। না, ব্যাপারটা কি বুঝতে পেরেছো? Yes, sir. আচ্ছা, ওকে। তোমাদের সাথে যে ইসের ওই কুহেলিকা পড়ে না, ওর আবার ফাদার ইন ল মারা গেছে, বুঝছো? এর জন্য ও অ্যাটেন্ড হতে পারে না। আচ্ছা, এখন আসো আমরা একটু দৈনন্দিন জীবনে প্রশমন বিক্রিয়ার গুরুত্বটা পড়ি। এটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দৈনন্দিন জীবনে প্রশমন বিক্রিয়ার গুরুত্ব কি? নাম্বার ওয়ান বলা হচ্ছে পরিপাকে। পরিপাক বলতে কি বোঝায়? পাকস্থলীতে যে বিক্রিয়াগুলো সংঘটিত হয় সেগুলোকে মূলত পরিপাক বলা হয়। এই পরিপাকের যে পরিপাকটা হয়, এই পরিপাকের জন্য আসলে প্রশমন বিক্রিয়াটা খুব বেশি গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? আমাদের পেটে যখন অ্যাসিডিটি হয় তখন আমরা মূলত অ্যান্টাসিড খাই, বুঝতে পারছো? আর এই অ্যান্টাসিডটা মূলত কি করে? আমাদের পেটে অ্যাসিড হয় আর অ্যান্টাসিডটা মূলত ক্ষার। আর আমরা জানি অ্যাসিড এবং এই ক্ষার যুক্ত হয়ে কি তৈরি করে? এটা হচ্ছে কি একটা লবণ, এটা হচ্ছে কি একটা পানি, যার কারণে পেটে আর অ্যাসিডিটি থাকে না। এর জন্য আমাদের দৈনন্দিন জীবনে যখন আমরা প্রশমন বিক্রিয়ার কথা বলবো তখন এই যে পরিপাকের জন্য খুব বেশি গুরুত্ব। এরপরে আসো দাঁতের যত্ন। কেন দাঁতের যত্নে কেন পিএইচ ইসের প্রশমন বিক্রিয়ার প্রয়োজন? দেখো, আমাদের যখন আমরা মিষ্টি জাতীয় খাবার খাই তখন আমরা মুখ টক টক হয় অনুভূত হয়, কারণটা কি জানো? এখানে মূলত অ্যাসিড থাকে। যে কোনো আমরা খাবার খাই, খাবারে সব থেকে বেশি থাকে অ্যাসিড। এখন আমাদের দাঁতের যে এনামেল, এটা মূলত এই অ্যাসিডটা এনামেলকে ক্ষয় করে দিতে পারে। এর জন্য আমরা মূলত টুথপেস্টে মূলত থাকে কি জানো? ক্ষার জাতীয় উপাদান থাকে। এই যে আমরা যে টুথপেস্ট ইউজ করি এটা মূলত ক্ষারীয় পদার্থ। এবং এই ক্ষারীয় পদার্থ যেহেতু মুখে থাকে, কি মুখে থাকে জৈব অ্যাসিড, আর আমরা যে টুথপেস্ট ব্যবহার করি এটা হচ্ছে ক্ষার। আর আমরা আগেও বলেছি অ্যাসিড এবং ক্ষার যুক্ত হয়ে লবণ পানি তৈরি করে এবং টোটাল প্রক্রিয়াটাকে প্রশমিত করে। এরপরে আসো কৃষিক্ষেত্র। কৃষিক্ষেত্রের কথা বলা আছে যখন আমরা গাছ থেকে বিভিন্ন ধরনের ধাতব আয়ন, এই যে আয়নগুলো গাছ মূলত মাটি থেকে সংগ্রহ করে। তো মাটি থেকে সংগ্রহ করলে হলো কি
মাটি থেকে এই উপাদানগুলো আস্তে আস্তে সরে গেলে মাটি তখন আস্তে আস্তে অ্যাসিডীয় হয়ে যায়। তার মানে তোমার মাটি থেকে এইগুলো তো লবণ জাতীয় ধাতব উপাদান। ধাতব উপাদান যখন চলে যাবে তখন মাটিটা হয়ে যাবে মূলত অম্লীয় বা অ্যাসিডীয়। এই অম্লীয় মানে হলো অ্যাসিডিক। তখন মাটির উর্বরতা হ্রাস পাবে এবং এই উর্বরতা বৃদ্ধি করতে হলে আমরা মূলত চুন ব্যবহার করব। চুনের মূলত রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড এবং এটা ব্যবহার করলে তখন মাটির উর্বরতা আবার বৃদ্ধি পায়। আমরা কি বুঝতে পেরেছি ঘটনাটা কি হলো? এরপরে আমরা একটু দেখি যে লবণের কথা আসলে কি বলা আছে। লবণ জিনিসটা কি? তোমরা লবণের সংজ্ঞা দেবা কি থেকে? আমরা যে প্রথমেই বলছি না যে যেটা অ্যাসিড এবং ক্ষার যুক্ত হয়ে উৎপন্ন করে কি লবণ এবং পানি। তো ওইখান থেকে তুমি মূলত সংজ্ঞাটা দিবা যে মূলত যারা অ্যাসিডের সাথে যুক্ত হয়ে স্যার আরেকবার একটু বলেন। হ্যাঁ আমি বলতেছি। মূলত লবণের সংজ্ঞাটা দিবা যে এসিড এবং ক্ষার পরস্পর সাথে যুক্ত হয়ে পানির সাথে যে যৌগ উৎপন্ন করে সেটাই লবণ। বুঝতে পারছো? যেমন প্রশমন বিক্রিয়ায় কি বলছে দেখো, প্রশমন বিক্রিয়ায় কি হয়েছে, এসিডের সাথে ক্ষার যুক্ত হয়ে কি তৈরি করছে, লবণ এবং পানি। তাহলে লবণ কাকে বলে? লবণ বলবো কি, প্রশমন বিক্রিয়ায় এসিডের সাথে যুক্ত হয়ে এসিড এবং ক্ষার পরস্পর সাথে যুক্ত হয়ে পানির সাথে যে যৌগ উৎপন্ন করে সেটাই হচ্ছে লবণ। সংজ্ঞাটা কি বুঝতে পারছো? প্রয়োজনে লিখে নাও যে প্রশমন বিক্রিয়ায় বা এভাবে বলতে পারো এসিড এবং ক্ষার পরস্পরের সাথে যুক্ত হয়ে পানির সাথে যে যৌগ উৎপন্ন করে সেটাকে লবণ বলা হয়। বুঝতে পারছো? আচ্ছা, এখন আসো এসিড বৃষ্টি কাকে বলা হয় এটা একটু খেয়াল করো। এসিড বৃষ্টি নিয়ে তোমাদেরকে পরীক্ষায় আসে যে এসিড বৃষ্টির কথা অনেক পরীক্ষায় আসবে যে এসিড বৃষ্টি আসলে কেন হয় বা জিনিসটা কি। যখন কোনো জায়গায় দিয়ে অনেক সময় বৃষ্টি হয় তখন বৃষ্টির সাথে অনেকগুলো বিষাক্ত পদার্থ থাকে, নাইট্রোজেন, এরপরে অক্সিজেন, কার্বন মনোঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, এগুলো বাতাসের সাথে জারিত হয়ে নাইট্রোজেন ডাই অক্সাইড উৎপন্ন করে এবং বৃষ্টির পানিতে এই সকল অক্সাইড দ্রবীভূত হয়ে অ্যাসিড উৎপন্ন করে। এই অ্যাসিডকেই মূলত অ্যাসিড বৃষ্টি বলা হয়। কিছু বুঝলো? আবারও বলতেছি, ওই যে কার্বন, এরপরে নাইট্রোজেন, অক্সিজেন, এগুলো মিললা এগুলো নাইট্রোজেন অক্সাইড উৎপন্ন করে বা কার্বন মনো অক্সাইড উৎপন্ন করে। এইগুলো মূলত অক্সিজেন দ্বারা জারিত হয়ে নাইট্রোজেন ডাই অক্সাইড উৎপন্ন হয়। আর এই নাইট্রোজেন ডাই অক্সাইড দ্রবীভূত হয়ে অ্যাসিড বৃষ্টি উৎপন্ন করে। আমরা মনে হয় অ্যাসিড বৃষ্টিকে এখন বুঝতে পারছি। এখানে বিক্রিয়াটা লিখে দেবা, কার্বন ডাই অক্সাইড প্লাস পানি ইকুয়াল টু H2CO3 আর মূলত NO2 প্লাস H2O ইকুয়াল টু NO2। দেখো এখানে কার্বনিক অ্যাসিডের কথা বলা আছে, H2CO3 কে কার্বনিক অ্যাসিড বলা হয়। আচ্ছা, এরপরে আমরা একটু সামনের দিকে কি যেতে পারি। অ্যাসিড বৃষ্টি কেন হয়? অ্যাসিড বৃষ্টিটা কিন্তু খুব বেশি ক্ষতিকর। এই যে দেখো তোমাকে বলছিলাম এই অ্যাসিডটার নাম হচ্ছে কার্বনিক অ্যাসিড। এই যে অ্যাসিডটা তৈরি করে এটাই মূলত অ্যাসিড বৃষ্টি হিসেবে আমরা জানি। ইটভাটা প্রভৃতিতে নাইট্রোজেন এবং সালফার যুক্ত কয়লা, পেট্রোলিয়াম ব্যবহার করলে নাইট্রোজেন এবং সালফার বিভিন্ন অক্সাইড উৎপন্ন করে এবং এরা বৃষ্টির পানিকে দ্রবীভূত হয়ে অ্যাসিড বৃষ্টি উৎপন্ন করে। এরপরে আসো আমরা একটু যদি পানির কথা বলি, পানিতে কি আছে না নাই, একটু পানির বৈশিষ্ট্যটা আমরা যদি দেখি তাহলে কি হয় দেখো। আচ্ছা, এরপরে আসো পানির ক্ষরতা, এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। পানির ক্ষরতা দুই প্রকার, একটা হচ্ছে গিয়ে স্থায়ী ক্ষরতা আর একটা হচ্ছে গিয়ে অস্থায়ী ক্ষরতা। আচ্ছা, এটা কিন্তু পরীক্ষায় আসে যে স্থায়ী ক্ষরতা এবং অস্থায়ী ক্ষরতা বলতে কি বোঝায়। তার আগে একটু আমাদের আগের পৃষ্ঠে কি পড়েছিলাম, পানি। আচ্ছা, পানির ক্ষরতা বলতে কি বোঝায় এটা একটু দেখো। পানিতে যদি ধাতুর যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলোর ক্লোরাইড, সালফেট, বাইকার্বনেট, এগুলো লবণ দ্রবীভূত থাকলে তখন ফেনা উৎপন্ন করে না। আর এই যে এইটাকে মূলত ক্ষরপানি বলে। তার মানে ক্ষরপানি কাকে বলে সংজ্ঞাটা দেবে এইভাবে যে যে সকল পানি মূলত
উম, সাবানের সাথে বিক্রিয়া করেও ফেনা উৎপন্ন করে না, সে সকল পানিকে ক্ষার পানি বলে। পানির ক্ষারতা দুই প্রকার। এগুলো কেন হয়? ধাতুর যদি ক্লোরাইড, সালফেট এবং বাইকার্বনেট যুক্ত থাকে, মানে ধাতু বলতে এই যে ধাতুর এই যৌগগুলো যুক্ত থাকে ক্লোরাইড, সালফেট এবং বাইকার্বনেট, কার্বনেট আর বাইকার্বনেট, এই যৌগগুলো যুক্ত থাকলে তখন সেটা কি হয়? তখন সেটা মূলত পানির ক্ষার পানি তৈরি করে। আমরা পানির ক্ষারতা সম্পর্কে মনে হয় বুঝতে পেরেছি। এখন আসো, পানির ক্ষারতা দুই প্রকার, স্থায়ী ক্ষারতা এবং অস্থায়ী ক্ষারতা। স্থায়ী ক্ষারতা বলতে কি বোঝায়? যদি এই যে যে ধাতুগুলো বলছি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, এইগুলার ক্লোরাইড বা সালফেট লবণ থাকে, তখন যে ক্ষারতা সৃষ্টি হয় তাকে স্থায়ী ক্ষারতা বলে। এই স্থায়ী ক্ষারতা বলা হয় তুমি এটাকে সহজে রিমুভ করতে পারবা না, চাইলেই তুমি এটাকে এই ক্ষারতাকে দূর করতে পারবা না। আর অস্থায়ী ক্ষারতা বলতে বোঝায় এগুলোর যদি বাইকার্বনেট লবণ থাকে, বাইকার্বনেট অর্থাৎ এই যে সোডিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম বাইকার্বনেট, ম্যাগনেসিয়াম বাইকার্বনেট, এগুলো যদি থাকে তখন সেটাকে অস্থায়ী ক্ষারতা বলা হয়। এইটা তুমি যদি শুধুমাত্র হিট করো তাইলেই এই ক্ষার উপাদানগুলো দূর হয়ে যায়। আর অস্থায়ী ক্ষারতা এটা সহজে দূর হয় না। এই অস্থায়ী ক্ষারতা দূর করার জন্য, স্থায়ী ক্ষারতা দূর করার সহজে দূর করা যায় না, বিভিন্ন বিক্রিয়া কইরা তারপরে দূর করতে হয়। আমরা মনে হয় ক্ষরতা কি বুঝতে পারছি। এখান থেকে পরীক্ষায় আসে কি স্থায়ী ক্ষরতা কেন হয়, অস্থায়ী ক্ষরতা কেন হয়। আচ্ছা, এরপরে আমরা একটু দেখি যে পানির বিশুদ্ধতা পরীক্ষা। এখান থেকে তোমাদের পরীক্ষায় আসে বিওডি কি এবং আরেকটা পরীক্ষায় আসে সিওডি কি। বিওডি হচ্ছে গিয়ে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। আচ্ছা, বিওডি কাকে বলা হয়? বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, অর্থাৎ যার বাংলা অর্থ হচ্ছে গিয়ে জৈব রাসায়নিক চাহিদা। অর্থাৎ 1 লিটার পানিতে উপস্থিত পচনযোগ্য জৈব দূষককে ব্যাকটেরিয়ার মতো অণুজীব দ্বারা ভাঙতে যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয় তাকে বলবো আহ, তাকে বলবো আমরা বিওডি, যাকে বলা হয় বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। আর সিওডি বলতে বোঝায় কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, অর্থাৎ রাসায়নিক অক্সিজেন চাহিদা। অর্থাৎ 1 লিটার পানিতে উপস্থিত জৈব যৌগ দূষককে রাসায়নিক পদার্থ দ্বারা ভাঙতে যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন তাকে বলা হয় সিওডি। তোমাদের কিন্তু এই বিওডি আর সিওডি এটা কিন্তু ভোকেশনালে খুব বেশি আসে। তোমাদের যে ভোকেশনালে বোর্ড সমাপনী পরীক্ষা আসে সেখানে খুব বেশি আসে। এরপরে শর্ট কোশ্চেনের জন্য এটা পড়বা, ক্লোরিনেশন বলতে কি বোঝায়? মানে ক্লোরিন সহজ মানে ব্লিচিং পাউডারে যুক্ত করে যে ক্লোরিন জারণ করাকে মূলত ক্লোরিনেশন বলা হয়। আমরা ক্লোরিনেশন সম্পর্কে জানছি। এই ছিল আমাদের মূলত যে এই অধ্যায়টা, এই অধ্যায়ের মোটামুটি প্রশ্নগুলো। এই অধ্যায় নিয়ে তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে এখন বলো, যে কোনো বোঝানোর কোনো অসুবিধা আছে কিনা। এরপরে আমি আগামী ক্লাসে এটার একটা পিডিএফ দিয়ে এই অধ্যায় থেকে কি কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে সব বুঝিয়ে দেব। এখন বলো তোমাদের আর কি সমস্যা আছে এই অধ্যায় নিয়ে? কোনো সমস্যা আছে? স্যার মেশিন বৃষ্টির একটু কোনটা? বুঝিয়ে দিতেন। অ্যাসিড বৃষ্টি। আচ্ছা, অ্যাসিড বৃষ্টি হচ্ছে গিয়ে আমাদের এই যে বিভিন্ন প্রকার যৌগ আছে না বাতাসে থাকে, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন, এইগুলো অক্সিজেনের সাথে বিক্রিয়া কইরা কার্বন মনোঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড এগুলো তৈরি করে। এই নাইট্রোজেন ডাইঅক্সাইড পরবর্তীতে যুক্ত হয়ে একটা বিষাক্ত একটা অ্যাসিড তৈরি করে, যেটা মূলত মানুষের জন্য, যে কোনো প্রাণীর জন্য ক্ষতিকর। এইটাকে বলা হয় মূলত এই যে কার্বন ডাই অক্সাইডের সাথে পানি বিক্রিয়া কইরা তৈরি করছে কার্বনিক অ্যাসিড, আর নাইট্রোজেন ডাই অক্সাইডের সাথে পানি বিক্রিয়া কইরা তৈরি করছে এই যে নাইট্রিক অ্যাসিড। এই যে এই অ্যাসিডগুলো তৈরি করে, এই অ্যাসিডগুলো আসলে মানুষের জন্য, প্রাণীর জন্য অনেক ক্ষতিকর, এবং এই অ্যাসিডটাকে বলা হয় মূলত অ্যাসিড বৃষ্টি। বুঝছো? জি স্যার। আচ্ছা, তো আজকে আমরা মোটামুটি আচ্ছা, এখন একটু বলো তো এইভাবে পড়াইলে কেমন লাগলো? কোনো বুঝতে অসুবিধা ছিল? না স্যার, এভাবে শুনতে। আচ্ছা, আহনাফ কি বলো? না স্যার, বুঝেছি স্যার। আচ্ছা, ঠিক আছে, আমি আজকে এটা এখনই তোমাদের গ্রুপে লোড দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ভালো থাকো তাহলে, আল্লাহ হাফেজ।
ওকে স্যার আচ্ছা